ভারতবর্ষের এমন একটা রাস্তা যার দুপাশে শুধুই সমুদ্র। ভারতে সত্যিই এমন একটা পথ আছে, আর সেই পথই আপনাকে নিয়ে যাবে পবিত্র শিবধামে। এই পর্বে আমরা যাব শ্রীশৈলম থেকে রামেশ্বরম। দেখব লম্বা রোড ট্রিপের আশপাশের পথের সুন্দর দৃশ্য, সমুদ্রের উপর তৈরি সেই বিখ্যাত ব্রিজ, আর রামেশ্বরমের ঐতিহাসিক মন্দির। মন্দিরে থাকবে 22 কুণ্ডে স্নান, দেখব বিশ্বের দীর্ঘতম করিডোর, আর পৌঁছে যাব ভারতের শেষ প্রান্তে শ্রীলঙ্কার দিকে। এছাড়া দেখব প্রকৃতির রোষে ধ্বংস হওয়া এক শহর, যার সঙ্গে জড়িয়ে আছে মন খারাপ করা এক গল্প। চলুন আমাদের সঙ্গে এই যাত্রায় বেরিয়ে পড়ি। শ্রীশৈলম থেকে রামেশ্বরম, আমাদের 12 জ্যোতির্লিঙ্গ যাত্রার চতুর্থ অধ্যায়, রামেশ্বরম। দক্ষিণ ভারতের পাহাড়ের মাঝে পবিত্র তীর্থ মল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গ দর্শনের পর শুরু হলো আমাদের রোড ট্রিপ পরের জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। গন্তব্য সমুদ্রের মাঝে অবস্থিত আর এক প্রাচীন শিবধাম, রামেশ্বরম। হর হর মহাদেব, হর হর মহাদেব। মল্লিকার্জুন দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়লাম সেই রামেশ্বরমের উদ্দেশ্যে। মল্লিকার্জুনের দর্শন খুব সুন্দর করেই হয়েছে। এখন আমাদের গন্তব্য আমাদের চতুর্থ জ্যোতির্লিঙ্গ হবে। ফিলিংস তো বললামই যে পুরো অন্য রকমের একটা আর ওই যে মানুষের মনটাকে ঠান্ডা করে। মন ঠান্ডা হওয়ার পর যেটা হয়, তুমি নিজের কাজেই ফোকাস করতে পারবে, মানে তোমার সত্তাটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। এই জন্যই বোধহয় মানুষ বারবার মন্দির মসজিদে যায়। 12 জ্যোতির্লিঙ্গ, এক একটা জ্যোতির্লিঙ্গ দর্শন করছি আমরা, এক একটা অনুভূতি মনের মধ্যে চলছে। এখন ফেব্রুয়ারি মাস, আমাদের ওখানে ঠান্ডা হালকা হালকা আছে এখনো কলকাতায়, কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে এখনই প্রায় 35 ডিগ্রির কাছাকাছি গরম চলছে। রাস্তায় একটা লোক দেখছি না। আজকে মনে হচ্ছে আমরা রামেশ্বরম পৌঁছাতে পারবো না, কারণ সকাল 6টার আগে মল্লিকার্জুন থেকে বেরোনো যায় না, রাস্তাই বন্ধ থাকে। তো প্রায় 1000 কিলোমিটার রাস্তা। আজকে যতদূর সম্ভব রাতে মাঝখানে দেখি পন্ডিচেরির আশপাশে হয়তো থেকে যেতে হবে। গুড মর্নিং, গুড মর্নিং। আবার একটা নতুন সকাল। আমরা চলেছি রামেশ্বরম। কালকে রাত হয়ে গেছিলো বলে আমরা পন্ডিচেরির একটু আগেই আবার নাইটে থেকে গেছিলাম। সকালবেলা আবার রামেশ্বরমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মোটামুটি 4টে নাগাদ পৌঁছে যাবো আশা করি রামেশ্বরম। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাই রোড জার্নি করার একটা দারুণ সুবিধা। রাস্তায় যেতে যেতে লোকাল ফুড বলেন, লোকাল লোক, একটা অন্যরকম ফিলিংস পাওয়া যায়। এক একটা রাজ্যের বর্ডার শেষ করছে, এক এক রকম লোকজন দেখা যাচ্ছে, এক এক রকম খাবার দেখা যাচ্ছে। সাউথে বেশিরভাগই ইডলি দোসাই, কিন্তু অন্ধ্রপ্রদেশে একটা কোয়ালিটি পাচ্ছিলাম। তামিলনাড়ুতে সকালবেলা যে ব্রেকফাস্ট করলাম পুরো অন্যরকম, স্বাদ পুরো চেঞ্জ, একই জিনিস কিন্তু কোয়ালিটি অনেক ডিফারেন্স। শ্রীশৈলম থেকে রামেশ্বরম দুভাবে যাওয়া যায়, একটা তিরুপতি হয়ে যাওয়া যায়, আর একটা পন্ডিচেরি হয়ে। মোটামুটি রাস্তা দুদিকেই সমান, 1000 কিলোমিটার আশপাশে রাস্তা আছে। একদিনে কভার করতে গেলে অনেকটাই বেশি সময় লাগবে, যেহেতু শ্রীশৈলমে আবার 6টার আগে বেরোনো যায় না সকালবেলা, সেই জন্য অনেকটাই টাইম লেগে যাবে। আমাদের গাড়িতে ফাস্ট্যাগের একটা নতুন নিয়ম বেরিয়েছে, যেটা
দিনে 1 টাকা দিয়ে একবার রিচার্জ করলে 200খানা রাইড ফ্রি হয়, টোল ফ্রি হয়, পার টোল 15 টাকা। রাস্তা কিন্তু দারুণ, মানে আমাদের এই ট্যুরের অভিজ্ঞতায় রাস্তা যা পাচ্ছি হেভি সুন্দর রাস্তা। রাস্তায় কোনো গর্ত টর্ত কিছু নেই, মানে চোখ বন্ধ করে রাস্তা নিয়ে দারুণ রাস্তা, দারুণ। কখনো 3 লেন বা কখনো 2 লেন যাই থাকুক, রাস্তায় একদম টিপটপ রাস্তা। কলকাতা থেকে পুরো ইচ্ছা আছে পুরো কন্যাকুমারী চলে যাবো ভাবছি, দেখি রামেশ্বরমে কতটা সময় লাগে। ইচ্ছা আছে একদম কন্যাকুমারী ঘুরে আসার। বলে না, ভারতবর্ষ যদি কেউ ঘুরে নেয় মোটামুটি তার যে একটা শিক্ষা তৈরি হবে, এটা একটা অদ্ভুত জিনিস। টোটাল ভারতবর্ষে এমন কিছু আছে। মজার ব্যাপার হলো, আমরা ছোটবেলায় বইতে পড়তাম উত্তর ভারতের নদীগুলো কি কি বড় বড় নদী, তখন পড়ে শুধু মেমোরাইজ করা হতো। এখন সেটা ফিল করা হচ্ছে, মানে তখন পরীক্ষা দেওয়ার জন্য মাথায় মুখস্থ করা হতো, সেটার কোনোদিন ফিল করতে পারিনি। ফিলটা করতে হচ্ছে এই 40 বছর বয়সে এসে। এটা একটা সত্যি অদ্ভুত অনুভূতি। হ্যাঁ, মানে পড়ার সঙ্গে সঙ্গে যদি মানুষকে ফিল করানো যায়, তার শিক্ষার মানটা অন্যরকমেরই হয়। তবে কারোর যদি মানে পসিবল থাকে, যেভাবেই হোক, সে ট্রেনে বাসে বা পার্সোনাল কারে যেভাবেই হোক, ভারতবর্ষ ঘোরা দরকার। তাহলে তার যা অভিজ্ঞতা তৈরি হবে সেটা একটা যথেষ্ট দামি শিক্ষা বলা যায়। এই বই পড়া শিক্ষার বাইরেও একটা অন্যরকম শিক্ষা তৈরি হবে। এখন ফেব্রুয়ারি মাস, আর এখানে তামিলনাড়ুতে পাকা কাঁঠাল দেখা যাচ্ছে। শহর বদলাচ্ছে, ভাষা বদলাচ্ছে, কিন্তু যাত্রার অনুভূতি একই রয়ে গেছে। কারণ সামনে অপেক্ষা করছে এক অসাধারণ দৃশ্য, সমুদ্রের বুকের উপর তৈরি সেই ঐতিহাসিক পথ, যা মূল ভারতভূমিকে যুক্ত করেছে এক পবিত্র দ্বীপের সঙ্গে। এই সেই বিখ্যাত পম্বন ব্রিজ। চারদিকে শুধুই নীল সমুদ্র, আর মাঝখান দিয়ে রাস্তা। ভারতবর্ষের প্রথম সমুদ্র সেতু এটা, যেটা ওপেন হয়েছিল 1914 সালে। সেতুটি তৈরি হতে প্রায় 14 বছর সময় লেগেছিল। সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশ দিয়ে আরেকটি নতুন রেল সেতু তৈরি হয়েছে। এই সেতুর একটা বিরাট বিশেষত্ব আছে। জাহাজ যাতায়াতের জন্য নতুন সেতুটি লিফট হয়ে ওপরের দিকে উঠে যায়, যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম এখানেই তৈরি হয়েছে। আমরা এখন সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি, ওপারেই রামেশ্বরম। আমরা এখন পুরো ইন্ডিয়ার সাউথে প্রায় চলে এসেছি। ম্যাপটা কেমন দেখাচ্ছে, এরপরে আর ম্যাপ নেই। ইন্ডিয়ার লাস্ট জায়গা শ্রীলঙ্কার সাইডে, মানে একদম ইন্ডিয়ার সাইডে নিচে, শ্রীলঙ্কার একদম পাশে। রামেশ্বরম পৌঁছে হোটেলে ব্যাগ রেখেই চলে এসেছি মন্দিরের সামনে। আমরা হোটেলটাও পেয়েছি একদম মন্দিরের কাছাকাছি, হোটেল আরিয়া গ্র্যান্ড। পেছনে ভেতরে দেখা যাবে না তো, সেরকম করে দাও।
রামনাথ স্বামী মন্দির, রামেশ্বরমের পবিত্র শিবধাম, 4 ধামের মধ্যে একটি ধাম ও 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। আমাদের সামনে শ্রী রামনাথ স্বামী মন্দির, মানে স্বয়ং প্রভু রাম নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন এই শিবলিঙ্গ। হর হর মহাদেব, জয় শ্রীরাম। হর হর মহাদেব। আমাদের সামনে 12 জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ প্লাস 4 ধামের মধ্যে এক ধাম রামেশ্বরম। এই হচ্ছে প্রধান মেন গোপুরম। স্বয়ং শ্রী রামচন্দ্র নিজের হাতে এই লিঙ্গ প্রতিষ্ঠা করিয়েছিলেন। এই সেই বিখ্যাত রামেশ্বরমের করিডোর, বিশ্বের সবচেয়ে লম্বা করিডোর। প্রায় 1200-এরও বেশি এরকম পিলার আছে। উপরের দিকে রামায়ণের কাহিনী আঁকা রয়েছে। পিলারগুলো সুন্দর কারুকার্য করা। এর শিল্পকর্ম তো দেখে মাথা এমনি ঘুরে যাচ্ছে, আর মূল মন্দিরের ভেতরে শিল্পকর্ম আরও সুন্দর। এত সুন্দর ইঞ্জিনিয়ারিং স্থাপত্য, তাও আবার কয়েক হাজার বছর আগের, ভাবাই যায় না। এখানে বাবার মাথায় দেওয়ার জন্য ফুল, বেলপাতা সবই পাওয়া যায়। মন্দিরের প্রসাদ পাওয়া যায় এখান থেকে। মন্দিরের পূর্ব গেটের সামনে আছে অগ্নিতীর্থম ঘাট। রামেশ্বরমে পুজো দেওয়ার একটা সুন্দর নিয়ম আছে। আমরা এখন পুরো ইস্ট গেটের সামনে রয়েছি। ইস্ট গেটের সামনেই রয়েছে অগ্নিতীর্থম ঘাট। এই ঘাটের একটা আলাদা কাহিনী আছে। এখান থেকে স্নান করে মন্দিরের ভিতরে 22 কুণ্ডে চান করতে হয়। তারপরেই এখানে বাবার দর্শন করার নিয়ম। এখানে 4টে গোপুরম, মানে 4টে গেট আছে। স্নান করে শুধুমাত্র নর্থ গেট দিয়েই যেতে হয়, কারণ বাকি গেট দিয়ে ভিজে জামা কাপড় পরে ঢোকা যায় না। রামেশ্বরম মন্দিরের গল্প রামায়ণের সঙ্গেও জুড়ে আছে। শ্রীরাম রাবণকে বধ করে লঙ্কা জয় করেছিলেন, কিন্তু রাবণ ছিলেন ব্রাহ্মণ ও শিবের পরম ভক্ত। তাই তো ব্রাহ্মণ হত্যার দোষ থেকে মুক্তি পেতে প্রভু রাম শিবের পূজা করার সিদ্ধান্ত নেন। হনুমানজিকে তিনি শিবলিঙ্গ আনার জন্য কৈলাস পাঠান, কিন্তু হনুমানজির আসতে দেরি হওয়ায় মাতা সীতার তৈরি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা করেন। তখনই বাবা মহাদেব প্রসন্ন হয়ে প্রভু রামকে দর্শন দেন। সেই থেকে এই জায়গা রামেশ্বরম ধাম নামে পরিচিত হয়। পরে হনুমানজি 2টি শিবলিঙ্গ নিয়ে আসলে একটি মন্দিরের গর্ভগৃহের পাশে প্রতিষ্ঠা করেন, যার নাম বিশ্বনাথ লিঙ্গম। আরেকটি মন্দিরের পূর্ব দিকে হনুমানজির মূর্তির পাশে প্রতিষ্ঠা করা হয়। আজ আমাদের 12 জ্যোতির্লিঙ্গের সাথে সাথে 4 ধামের এক ধাম দর্শন হবে। গর্ভগৃহে রয়েছে মাতা সীতার হাতে তৈরি শিবলিঙ্গ, স্বয়ং প্রভু রামের হাতে প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ। তাই তো তাকে রামলিঙ্গমও বলা হয়।
পুজো কমপ্লিট করে আমরা একটা অটো নিয়ে লোকাল সাইট সিন করতে বেরোলাম। অটো শেয়ারে গেলে 200 টাকা পার হেড, আর যদি আপনি চান পার্সোনাল বুক করতে পারেন। 1200 টাকা নেবে। টোটাল 10 থেকে 12টা জায়গা আপনাকে ঘোরাবে। ধনুষকুড়ি যাওয়ার পথেই পড়বে বিভীষণ মন্দির। বলা হয় যখন বিভীষণ লঙ্কা ছেড়ে প্রভু রামের শরণে আসেন, তখন প্রভু রাম তার পাট্টাভিষেক করেছিলেন এখানেই। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुणं नवकञ्ज लोचन कञ्ज मुख कर कञ्ज पद कञ्जारुणं श्रीराम। ফাইনালি আমরা চলে এসেছি ধনুষকুড়ি। श्री राम राम जय राम राम जय जय राम राम सिया राम राम श्री राम राम जय राम राम जय जय राम राम सिया राम। আমার বাঁ দিকে বঙ্গোপসাগর আর ডান দিকে ভারত মহাসাগর, আর সামনে 20 কিলোমিটার মতন গেলেই শ্রীলঙ্কা। এই জায়গা দিয়েই প্রভু রাম শ্রীলঙ্কা যাওয়ার জন্য রাম সেতু তৈরি করিয়েছিলেন। তবে নর্মালি এখান দিয়ে সেতুর অবশেষ দেখা যায় না। যদি আপনি শ্রীলঙ্কা থেকে চেন্নাই ট্রাভেল করেন এয়ারে, তাহলে দেখার চান্স থাকে। ইন্ডিয়ার শেষ রাস্তা শ্রীলঙ্কা সাইডে। শ্রীলঙ্কার সাইডে। আমরা এখন একদম শ্রীলঙ্কার কাছাকাছি চলে এসেছি। যদি কেউ ইংলিশ চ্যানেল পার করতে পারে, সে এখান থেকে সাঁতরে অটোমেটিক্যালি শ্রীলঙ্কায় পৌঁছে যেতে পারবে উইদাউট ভিসা। 18 কিলোমিটার হ্যাঁ 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 সাঁতার কাটবে? হ্যাঁ। কি বলছো? হ্যাঁ। এখানে সব খাবার দাবার অনেক কিছু বিক্রি হচ্ছে। আনারস কাটা, শসা, তরমুজ, বিনা পালিশ করা শঙ্খ। तारिका ये क्या है? तारिका तारिका। तारिका ধনুষকুড়ি যেখানে প্রকৃতির সৌন্দর্য রয়েছে, আবার প্রকৃতির ভয়ঙ্কর রূপও রয়েছে। ধনুষকুড়িকে ভূতের শহরও বলা হয়। 1964 এক ভয়ঙ্কর সাইক্লোনে পুরো ধনুষকুড়ি শহর নষ্ট হয়ে যায়। খুবই মর্মান্তিক দুর্ঘটনা ছিল। সেই রাতের গল্প শুনলে সত্যি মন উদাস হয়ে যাবে। সেই রাতে এখানে বাচ্চা বয়স্ক সমেত প্রায় 2000 লোক মারা গিয়েছিল। এই পড়ে থাকা অবশিষ্ট ভগ্নাবশেষ আজও তার সাক্ষী বহন করে চলেছে। এটা শ্রীলঙ্কার সাইডে লাস্ট এন্ড পয়েন্ট, এবং এটা একটা মস্ত বড় সিটিও ছিল, যেটা রামেশ্বরমের থেকেও বেশি বড় সিটি ছিল। 64তে ধ্বংস হয়ে যাওয়ার পরে এইটা যখন পুরো নষ্ট হয়ে যায়, তখন রামেশ্বরম হাইলাইটে আসে। এটা শ্রীলঙ্কার সঙ্গে ট্রেড চলতো আর কি। ধনুষকুড়ি ঘুরে আমরা চলে এসেছি ভগবান শিবের নটরাজ মূর্তি। খুব সুন্দর সাজানো মন্দির। ভগবান শিবের নটরাজ মূর্তি দর্শন করে আমরা চলে এলাম লক্ষ্মণ তীর্থম দর্শন করতে। একদম নটরাজ মন্দিরের সামনেই রয়েছে লক্ষ্মণ তীর্থম। এখানে একটা বড় কুণ্ডও রয়েছে। বলা হয় লক্ষ্মণ তীর্থ দর্শন করার পরই আপনার রামেশ্বরম দর্শন সম্পূর্ণ হবে। আমরা শিবকে খুঁজতে এসে বুঝলাম তিনি কোনো মন্দিরে বন্দী নন। এই লম্বা করিডোর, এই নোনতা হাওয়া আর এই নীরবতা, সব কিছুতেই তার উপস্থিতি। হর হর মহাদেব, জয় শ্রীরাম।